রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী নীরা যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম, সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারে না, তুমি আমাকে এত জ্বালাও কেন বলো তো? আমার কথা শুনে সে লজ্জিত হয়ে বলল, তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না। এমন ন্যাকামো না করলেও তো পারো, তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার। আমার অফিস কলিগদের বউ আছে, তারা তো কি এমন করে না? তুমি কি রোজ রাতে অফিসের কলিগের রুমে দেখতে যাও নাকি? ওরা যা করে করুক, আমি তোমার বুকেই ঘুমাবো। আমার বেশ গরম লাগছিল, তাকে বিরক্ত হয়ে বললাম, তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো, রোজ রোজ এমন অশান্তির আমার সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কেউ কি ঘুমাতে পারে? আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই, আর তো কখনো জ্বালাতন করি না। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। আমার হাতটা নিজের মাথার উপর চাপিয়ে নিয়ে সে আদুরে ভাষায় বলল, আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তোমার কাছে যত কিছু আবদার করি। হাজারবার বলার পরও এমনকি গায়ে হাত তুলেও তার এই স্বভাব পরিবর্তন করতে পারেনি। কতবার খাবারের থালা ছুঁড়ে মেরেছে ওর মুখের ওপর, তবুও যেন ওর কোনো লজ্জাবোধ নেই। যদিও আমি জানি এতে ওর খুব একটা দোষ নেই, ও আমাকে ভালোবাসে তাই এই আবদারগুলো করে। কিন্তু ওকে আমার এখন আর ভালো লাগে না। আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে, কিন্তু কিছুতে নীরাকে বলতে পারি না। ওকে বললে পাগলের মতো কান্না করবে, কারণ নীরা আমায় ভীষণ ভালোবাসে। ওরে বেশি ভালোবাসাটাই আমার কাছে সবথেকে বেশি অস্বস্তির কারণ। ও আমার গায়ে চেপে থাকাতে আমার বেশ গরম বোধ হচ্ছিল। আমার হাতটা ওর কপালে একটু চেপে ধরতেই বুঝতে পারলাম নীরার গা অস্বাভাবিকভাবে গরম। বোধ হয় ওর জ্বর এসেছে। সারাদিন সংসারের কাজ করে মেয়েটা, একটু বিশ্রাম পায় না, তা হয়তো কাজের চাপে ওর জ্বর চলে এসেছে। আলতো করে ওর মাথায় হাত বোলাতে থাকলাম, ও একটু আরাম পাবে সেটা ভেবে। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম নীরা আমার বুকের উপর শুয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেকটা বেশি গরম আছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিল না। ওকে বুকের উপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমায় বেশ শক্ত করে ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু নীরার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ডাক্তারকে ফোন করে জানালাম নীরার অবস্থার কথা। ডাক্তার ফোনের ও প্রান্ত থেকে বললেন, আপনার স্ত্রীর যা কন্ডিশন শুনলাম তাতে মনে হলো সত্যি উনি খুব একটা ভালো নেই। পারলে ওনাকে নিয়ে এক্ষুনি হাসপাতালে চলে আসুন, ওনার জন্য ট্রিটমেন্টের দরকার। যেহেতু নীরাকে আমি একটু ভালোবাসি না, তাই ওকে নিয়ে হাসপাতালে যেতে আমার ভীষণ বিরক্ত লাগছিল। তাই আমি আমার বাসার ড্রাইভারকে বলে দিলাম গাড়িতে করে তাকে হসপিটালে পৌঁছে দিতে। আমি শুধু নীরাকে রুম থেকে উঠিয়ে দরজা পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়ে এসেছি, বাকিটা ড্রাইভার নিয়ে গেছে। নীরা চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে চুপচাপ বসে রইলাম মোবাইলটা নিয়ে। আমি আমার নতুন প্রেমিকের সাথে খোশ গল্পে মশগুল ছিলাম। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সারাদিন বেশ ভালো কেটে গেল। সন্ধ্যাবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না, আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছুই রান্না করা নেই। নীরা রোজ সন্ধ্যা হলে আমার জন্য পছন্দের খাবার বানিয়ে দিত, তারপর নিজের হাতে খাইয়ে দিত। নতুন মেয়েটার সাথে রিলেশন হওয়ার পর একদিন বলেছিলাম, তোমার আমাকে এভাবে খাওয়াতে হবে না, নাকি বিষ-মিশিয়েভাবে খাওয়াতে আসো। তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি। রান্না করে টেবিলে গুছিয়ে রাখত। আজ নীরা নেই, তাই কেউ কিছু বানিয়ে রাখেনি। খাটে গিয়ে শুয়ে প্রেমিকের সাথে কথা বলতে লাগলাম, কিন্তু এখন আর ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। সারাদিন নীরার কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে, নাকি ও আর নেই? না না, আমি সব কি ভাবছি। আর ও মরে গেলেই তো আমার জন্য ভালো, আমার প্রেমিকের জন্য ভালো হয়। কিন্তু মনকে কিছুতে শান্ত করতে পারছিলাম না। সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই, কিন্তু এখন বাইরেও যেতে ইচ্ছে করছে না। আনমনে বলে উঠলাম, নীরা, আজকে রাতে না খেয়ে রাখবে নাকি? তুমি আসলে কোনো কাজের না, দুপুরের টিফিনটাও তো দাওনি আজ। হঠাৎ খেয়ালে আসলো নীরা তো হাসপাতালে ভর্তি। সকালবেলা রাগের মাথায় ড্রাইভারকে দিয়ে হাসপাতালে পাঠিয়েছিলাম ওকে। তারপর মেয়েটার আর কোনো খোঁজ খবর নিলাম না। সকালে একবার যেতে হবে হাসপাতালে, দেখি কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছিলাম না, কিছুতেই ঘুম আসছে না। আজ নীরা নেই বলে কি এমন হচ্ছে? হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসবে না, অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যত বাড়ছে নীরার কথা তত বেশি মনে পড়ছে, সাথে ক্ষুধাটাও বেড়ে চলছে। কিছু সময় এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আছে কিনা দেখতে গেলাম। গিয়ে দেখলাম 2টা চিংড়ি মাছ আর কাল রাতের রান্না করা তরকারি, সাথে ভাতও আছে। খাবারগুলো নিয়ে টেবিলে বসে পড়লাম। হঠাৎ মনে হলো নীরা কাল রাতে খাবার খায়নি। আমি ওকে 4টা মাছ রান্না করতে দেখেছিলাম। ভালোই হয়েছে, এখন আমি খেতে পারবো। কিন্তু গলা দিয়ে নামছে না। আগে চিংড়ি মাছ রান্না হলে নীরা আমার পাশে এসে বসে থাকত আর ঘ্যান ঘ্যান করত, মানে তাকে খাইয়ে দিতে হবে। চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার। খাবারগুলো আবার ফ্রিজে রেখে চলে এলাম। হঠাৎ মনে হলো কেউ আমার বুকে এসে শুয়ে পড়েছে, কিন্তু না, কেউ নেই। নীরাকে খুব দেখতে ইচ্ছে করছে। ফোনটা বের করলাম, কিন্তু এতে নীরার কোনো ছবি নেই। আমার নতুন প্রেমিকা সব ডিলিট করে দিয়েছে। কিছুই ভালো লাগছে না। ডাক্তারকে ফোন দিলাম। সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা? ডাক্তার ফোনের ও প্রান্ত থেকে বললেন, ওনার অবস্থা খুব খারাপ, শরীর কোনো রেসপন্স করছে না, স্যালাইনটাও টানতে পারছে না শরীরে। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে।
তাহলে আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। সরি স্যার, এখন আইসিইউতে কোনো সিট খালি নেই, আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল, যা বিকালে বুক হয়ে গেছে। বুকের ভেতর খুব কষ্ট হতে লাগলো। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, নীরা কি এখন জেগে আছে? আছে, কাঁদছেন উনি। ডাক্তারবাবু নীরার হাতে ফোনটা দিয়ে বললেন, এখন কেমন আছো নীরা? শরীর খুব বেশি খারাপ করছে? অসুখের জন্য আমি যতটা কষ্ট পাচ্ছি তার থেকে বেশি কষ্ট পাচ্ছি তোমাকে ছেড়ে থাকতে। তুমি ড্রাইভার পাঠিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি বাসায় গেলে ঠিক হয়ে যাব। জানি না কি মনে হলো, ওকে ফিরিয়ে নিয়ে এলাম বাড়িতে। তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। নীরা মৃদু হেসে বলল, তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো তাই না? তাই বুঝি আমাকে এভাবে এড়িয়ে চলো? কিন্তু আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো তোমাকে খুব ভালোবাসি, কখনই তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারি না। কিন্তু তুমি কেন আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো? সে বুঝি আমার থেকে তোমাকে বেশি খেয়াল রাখে? মীরার কথাগুলো বুকে এসে বিঁধল কাটার মতো। ওকে বললাম, তুমি জানলে কি করে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি? নীরা চোখের জল লুকিয়ে রেখে বলল, সেদিন রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার ফোনে একটা ফোন এসেছিল, সেই ফোনটা রিসিভ করে বুঝতে পেরেছিলাম একটা নতুন মেয়ে এসে ঢুকেছে আমাদের দুজনের মাঝখানে। সেই অবসাদেই আমার জ্বর এসেছিল। এই জ্বরটা আমার শারীরিক কোনো অসুস্থতা নয়, এই জ্বরটা আমার মনের জ্বর ছিল। তুমি যদি আমাকে অবহেলা করো তাহলে এই জ্বরই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। একমাত্র তোমার ভালোবাসাই পারে আমাকে এই জ্বর থেকে মুক্তি দিতে। নীরার কথা শুনে আমি কেঁদে ফেললাম। সত্যি কোনো মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে? মনে মনে ভীষণ আফসোস হচ্ছিল ওর প্রতি বাজে ব্যবহার করার জন্য। পকেট থেকে মোবাইল বের করে আমার নতুন প্রেমিকার নাম্বারটা ব্লক করে ডিলিট করলাম। আমার সত্যি উচিত হয়নি নীরার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, কারণ নীরা কত বিশ্বাস করে আমাকে ভালোবেসে আমার বাড়িতে রয়েছে। ও কখন আমার সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতা করলে আমি ওকে ক্ষমা করতাম না। তাহলে আমি কেন ওর সাথে দিনের পর দিন অন্যায় করে যাব? একজন পুরুষ মানুষ হিসেবে এই কাজটা তো আমার অন্যায় হচ্ছে। আমি ওকে বললাম, চিন্তা করো না, আজ থেকে আমার এই মনের একচ্ছত্র অধিকারিণী কেবল তুমি হবে। তুমি ছাড়া আমার মনের দ্বিতীয় কোনো মানুষ আর জায়গা থাকবে না। এতদিন আমি ভুল পথে যাচ্ছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমাকে বুঝিয়ে দিয়েছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া উচিত নয়, তাতে সংসার ভেঙে যায়। এই কথাটা যেন ম্যাজিকের মতো কাজ করল নীরার শরীরে। ও ঘেমে উঠল, আর সঙ্গে সঙ্গে যেন জ্বরটাও পড়ে গেল। আমি বুঝতে পারলাম ভালোবাসার অভাবে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে।